মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। কাকাবাবু, ও কাকাবাবু, সর্বনাশ হয়েছে গো, তুমি শিগগির এদিকে এসো। সাত সকালে হলোটা কি? এসো না। বাড়িতে আবার ডাকাত পড়লো নাকি রে মা? অমন চেঁচামেচি করছিস কেন? আরে ডাকাত নয়, তার চেয়েও খারাপ। আমার যে সুটকেসটা বদলে গেছে গো। বাড়ি এসে ডালা খুলতেই দেখি এসব কি। বদলে গেছি? বলিস কি? হ্যাঁ তো। দেখি তোর গয়নার বদলে কি রত্ন ভান্ডার নিয়ে এলি? রত্ন না ছাই, এই দেখো একটা আস্ত মানকচু আমার দিকে তাকিয়ে আছে। ভাবো একবার। সে কি রে, মানকচু? আর কি আছে শুনি? আর কি, এই দেখো চিংড়ি আর এক গাদা পাটালি গুড়। সুটকেস তো নয়, যেন মুদিখানা। আর আর এই দেখো এক জোড়া পুরনো জুতো। ছি, খাবারের পাশে কেউ জুতো রাখে? আহা, চড়ছিস কেন? আরে এখনকার ছেলেরা একটু ওরকম হয় টয়। তুমি আর বলো না তো। দেখো এই একরাশ ধুতি, শার্ট আর পাঞ্জাবি। আমি কি এখন এই ধুতি পাঞ্জাবি পরে থাকবো নাকি? আমার সাথের জামা কাপড়গুলো সব গেল। আরে পাগলি, কাঁদিস না। যার মানকচু আর চিঁড়ে তোর কাছে, তোর সুটকেসও নিশ্চয়ই তার কাছে আছে। সে বেচারাও হয়তো তোর শাড়ি দেখে এখন মূর্ছা যাচ্ছে। তা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মঙ্গল? তুমি আরে বাবা, আর চেঁচাস না। শোন, এই মানকচু আর পাটালি হয়তো কোনো শুভ যোগাযোগ নিয়ে এলো বলে। চল এখন বরং ওগুলো দিয়ে জমিয়ে জল খাবার খাওয়া যাক। হ্যাঁ, চল। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি রোম্যান্টিক গল্প, বাক্সবদল। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। প্রতুলের বাবার কোনো কাণ্ডজ্ঞান নেই। তাঁর অপ্রয়োজনীয় ব্যস্ততার জন্যই সব মাটি হয়ে যাচ্ছে। পুজোর ছুটি ছিল এতদিন, স্কুল কলেজ কাল খুলবে, তাই সারা ট্রেনে মোটর বাসে গাদা লোকের ভিড়। সকলেই বাড়ি ফিরছে। প্রতুলের অবশ্য সে তাড়া ছিল না। বাবার জন্যই তাকে আজই এই ভীষণ ভিড় সহ্য করে জনতার চাপে উদ্বাস্তু হয়ে যেতে হচ্ছে। আজ না গেলে কি চলতো না? এসব ভাবতে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছলো সে। দাদা এটা হিলি যাবে? যাবে, উঠে পড়ুন। আচ্ছা। হিলি স্টেশন 23 মাইল রাস্তা। লোকে মোট ঘাট ওঠাচ্ছে বাসের ছাদে। বাক্স, সুটকেস, বিছানা, আরো কত কি হইচই গোলমাল লেগেই রয়েছে বাইরে। তাদের মধ্যে অবশ্য বেশিরভাগই কলেজের ছাত্র। তারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে। প্রতুল হিলিতে নেমে সেখান থেকে আসাম মেল বা ডাউন নর্থ বেঙ্গলে করে যাবে ভাটিখালি চা বাগানে। বাস ছাড়ল। প্রতুলের দুপাশে দুটি দোকানদার তামাকের ব্যবসা নিয়ে কথা বলছে। সামনের বেঞ্চি জুড়ে একটি ভদ্রলোক স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে বসে। ছেলে মেয়েগুলো ভীষণ উৎপাত জুড়ে দিয়েছে বাসের মধ্যেই। তাদের দুষ্টুমি আর চেঁচামেচিতে প্রতুলের মাথা ধরে যাওয়ার জোগাড়। প্রতুল যেখানে অতি কষ্টে একটু জায়গা করে নিয়েছে, ছোট ছেলেটা অনবরত সেখানে এসে প্রতুলের কোলের ওপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে চাইছে। এতে কষ্ট ও অসুবিধে যথেষ্ট হলেও ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে রেখেই যেতে হচ্ছে প্রতুলকে। বাসের ওদিকে 3-4টি ভদ্রলোক যুদ্ধ নিয়েই তর্ক বিতর্ক ও আলোচনায় ব্যস্ত। তাদের কথা শুনে প্রতুলের মনে হলো যুদ্ধ সম্পর্কিত পরিস্থিতি তাদের একেবারে নখদর্পণে। হিটলার বা চেম্বারলেনের থেকেও তারা জিনিসটা ভালো বোঝেন। ড্রাইভারের ঠিক পেছনে বাসের সামনের দিকটাতে গোটা কতক রিজার্ভ সিট। দুটি মেয়ে সেখানে বসে, তাদের সঙ্গে একজন প্রৌঢ় ভদ্রলোক, সম্ভবত মেয়ে দুটির অভিভাবক। মেয়ে দুটির মধ্যে একটির বয়স 18-19 বছর, অন্য মেয়েটির বয়স 22-23 হবে। বয়সে ছোট যে মেয়েটি, সে দেখতে বেশ সুন্দরী। অন্যটির রং শ্যামবর্ণ, মুখশ্রীও খুব ভালো বলা চলে না, তবু তার সারা দেহে কেমন এক ধরনের লাবণ্য মাখানো।
প্রতুল দু একবার অল্পক্ষণের জন্য চেয়ে চেয়ে দেখেছে। কয়েক মাইল পরে বালুরঘাট টাউনে এসে বাস দাঁড়াল। এখানে একটি মেয়ে ও বেশ কয়েকজন পুরুষ যাত্রী উঠল বাসে। একেই বাসে জায়গা নেই, তার উপর এতজন যাত্রী বসবে কোথায়? নতুন ওঠা অনেক যাত্রী অগত্যা দাঁড়িয়ে রইল। রিজার্ভ সিটে মেয়েটির জায়গা হয়ে গেল। এরই মধ্যে আবার এক কানা ভিখিরি ভিক্ষে করতে আরম্ভ করেছে। সে উঠল বালুরঘাট থেকে 11.5 মাইল চলে এসে সদরডিহি বলে একটি গ্রাম থেকে। রাজকাছারি আছে বলে এখানে বাস 10 মিনিট দাঁড়ায়। সামনের ভদ্রলোকটি ছোট ছেলেটির হাতে একটি পয়সা দিয়ে বললেন, এই নে, দে, যা ভিখিরির হাতে দে। এই নাও ভিখিরি। ও কি অমন কথা একদম বলে না, ভিখিরি বলতে নেই। ছি, তুমি তো বললে ওর নাম ভিখিরি। আমি কি সেটা বলেছি রে হতভাগা? ও আমি কিছু মনে করিনি গো বাবু, পোলাপানের কথা। ওদের এখন জ্ঞান হয়েছে কি বাবু? তা খোকা বাবুর নাম কি? ও খোকা বাবু। কেন, তুমি জানো না বুঝি? আমি তো তোমারে চিনি না খোকা বাবু, তোমার নাম জানবো কেমনে? তাহলে বাবা যে বলে বড়রা সব জানে, তুমি কি তাহলে আমার থেকে ছোট? প্রতুল এতক্ষণে মজা পেয়েছিল, কিন্তু মন খুলে হাসতে পারছে না। তার একটাই কারণ, ধুলো। ধুলো উড়ে পেছন দিকটা আচ্ছন্ন করে ফেলেছে। প্রতুল মনে মনে ভাবল, এর মধ্যে আবার বাঁশের ছাদে বিছানার পুঁটলিটা রাখা রয়েছে। ওর ওপর এতক্ষণে 7 পুরু ধুলো জমে গেল হয়তো। দেখি বাইরেটা একবার দেখি। না, এই রাস্তাও যে ফুরোতে চায় না। বড় বড় মাঠের ওপর রাস্তা, মাঝে মাঝে বিল আর ধান ক্ষেত। ধুলো হবে না মানে ধুলোর প্রপিতামহ হবে। দেখি আর একবার বাইরেটা দেখি। স্টেশনটা কি দেখা যাচ্ছে? সেগুড়ে বালি। যাক, তবু গরমটা নেই, এই যা শান্তি। গরম থাকার অবশ্য কথাও নয়। এখন কার্তিক মাসের মাঝামাঝি, নইলে বাসে যা ভিড়, গরমে ভীষণ কষ্ট হতো। চলন্ত বাসের জানলা দিয়ে আসা হাওয়াও গরম কমাতে পারত না। বাসে যা। বালুরঘাট থেকে যে মেয়েটি উঠেছে তার হাত থেকে একখানা বই হঠাৎ পড়ে গেল বাসের ঝাঁকুনিতে। সে বই তখন কোনো একজনের পায়ের ঠোক্কর লেগে বেঞ্চির ফাঁক দিয়ে গলে একেবারে এসে পড়ল প্রতুলের বেঞ্চির পায়ার কাছে। প্রতুল বইখানা নিচু হয়ে তুলে দেখল কলেজ পাঠ্য ইংরেজি বই, এট ভিক্টোরিয়ান পোয়েটস। ও সেখানা উঁচু করে তুলে ধরে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বলল, শুনছেন, আপনার বইখানাই যে এখানে এসে পড়েছে। এই যে। বাপরে, ও অত দূর গেল কিভাবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসতে হবে না। দাদা, বলছি বইটা ওনাকে একটু দিন তো। ধন্যবাদ দাদা। হাতে হাতে বইখানা মেয়েটির হাতে গিয়ে পৌঁছল। প্রতুল এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি বাসে যে কটি মেয়ে আছে তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী এই মেয়েটি। গায়ের রং ধবধবে ফর্সা, বয়স 20-র বেশি নয়, এখনো বিয়ে হয়নি। মেয়েটি যে কলেজের ছাত্রী তা তো বোঝাই গেল, কিন্তু কোন কলেজে পড়ে, নাম কি মেয়েটির, বালুরঘাটের কার মেয়ে, সেসব ভাবার সময় পেল না প্রতুল। কন্ডাক্টরের আওয়াজ পাওয়া গেল গেট থেকে। গাড়ি আসতে, গাড়ি আসতে, হিলি এসে গেছে, হিলি এসে গেছে। এই নামো, ওরে, নামো, নে, নামো, নে, নামো, জুতো নে, পরে নে, নে সব, হিলি এসে গেছে। বস না চুপ করে, গাড়ি দেখবি তো, স্টেশন আসুক। আহা, কটা জিনিস গুনে নাও। 1, 2, 3, গাড়ির ছাদে আছে 1, 2, 3। আহা, আরে আসাম মেল ডাউনে দিয়েছে। দাদা, আপনার কোনটা? আরে ওই লাল সুটকেসটা। আরে দুধ চাই, এখানে তো অনেকগুলো লাল সুটকেস আছে। আরে ওই যে গামছা বাঁধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওটা নামিয়ে দাও। ভালো করে ধরো। হেলির নাম শুনেই হুড়মুড় করে যাত্রীরা সব নামতে আরম্ভ করেছে।
বাসের ছাদ থেকে কন্ডাক্টর মাল নামিয়ে কুলিদের মাথায় চাপাচ্ছে। গোলমাল সেখানটাতে যেমন, ভিড়ও তেমন। স্টেশনে আসাম মেল এসে দাঁড়াল। যাত্রীর দল মোটঘাট নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে। প্রতুলের মোটে একটা টিনের সুটকেস আর একটা বিছানা, তত ভারীও নয়। নিজেই সেটা হাতে করে ছুটল সে টিকিট ঘরের দিকে। কুলির হাতে দিলেই এখুনি আবার 4টে পয়সা। আসাম মেলে তত ভিড় ছিল না, কিন্তু পার্বতীপুর থেকে যে শিলং মেল ছাড়ল সেটা আসছে লখনৌ বা কানপুর থেকে। ওই ট্রেনের হিন্দুস্থানি যাত্রীরা শীতের শুরুতে আসামের দিকে চলেছে বিভিন্ন চা বাগানে কাজ করতে। তাদের ভিড়ে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই ট্রেনে। রঙ্গিয়া জংশনে ভোরবেলা ট্রেনটা পৌঁছল। এখান থেকে 16 মাইল দূরে ভাটিখালি চা বাগান। বাপরে বাপ, অবশেষে এসে পৌঁছলাম। প্রতুল ডাক্তারি পাশ করে বছরখানেক এই চাকরিতে ঢুকেছে। ফ্রি কোয়ার্টার দিয়েছে চা বাগান থেকেই। জিনিসপত্র সস্তা, তাই একরকম চলে যাচ্ছে। রঙ্গিয়া জংশনে নেমে আবার মোটর বাস। সে বাস তাকে চা বাগানের 2 মাইল দূর দিয়ে রাঙাপাড়া রোড দিয়ে বেরিয়ে যাবে। কাজেই বাস থেকে নেমে এইটুকু পথ এবার একজন কুলির মাথায় সুটকেসটা চাপিয়ে বেলা 9:30 আন্দাজ প্রতুল চা বাগানে নিজের কোয়ার্টারে এসে পৌঁছল। ওর কোয়ার্টারটা বড় নির্জন জায়গা। দূরে অনুচ্চ নীল পাহাড় মেঘের মতো দেখা যায়। একদিকে খুব বড় একটা জলা, নলখাগড়া বনে ঘেরা। ম্যালেরিয়া ও কালা জ্বরের ডিপো এই চা বাগানগুলো। প্রতুল নিজেও কয়েকবার ম্যালেরিয়ায় পড়েছে এখানে আসার পর। ডাক্তারখানায় কম্পাউন্ডার শিবনাথ ভট্টাচার্য একাধারে ডাক্তারখানার কম্পাউন্ডার ও প্রতুলের রাঁধুনি। প্রতুল নিজে রাঁধতে জানেও না, ও কাজ তার পোষায়ও না, সুতরাং শিবনাথকে খোরাকি দিয়েই রাখতে হয়েছে। ডাক্তারখানার চাকর ভীম ছুটে এলো ডাক্তারবাবুকে আসতে দেখে। ও, এই যে ছোট বাবু, আপনি এসে পড়েছেন। আমি তো ভাবলাম স্টেশনে কেউ আপনাকে নিতে গেল কিনা। আরে না না, এই চলে এলুম। তা শিবনাথ কোথায় রে? ডাক্তারখানা তো পুরো ফাঁকা দেখছি। ও কি ভেতরে আছে? আগে না বাবু, শিবনাথ বাবু তো নেই। তিনি কালই বাড়ি গিয়েছেন। 2 দিনের ছুটি নিয়ে গিয়েছেন তিনি। বলে গেলেন পরশু সকালেই ফিরে আসবেন। সে কি রে, পরশু আসবে? বলিস কি? এই কম্পাউন্ডার ছাড়া আমি একা ডাক্তারখানায় রোগী সামলাই কি করে বলতো? লোকটার কি কোনো আক্কেল জ্ঞান নেই? আগে ওনার দেশের বাড়িতে কি নাকি বিশেষ কাজ পড়েছিল, তাই তো উনি চলে গেলেন। কেন যে আজ এলাম কে জানে। অবশ্য বাবার তাড়াহুড়োতেই তো আজ আমার আশা, নয়তো কলকাতাতে কাল আমার একটা বিশেষ কাজ ছিল। ভেবেছিলাম শিবনাথ যেদিন ফিরবে মানে একেবারে পরশুই আসব, কিন্তু আমার বাবার সেই একই কথা, ডাক্তারখানা বন্ধ রেখে কাজ নেই, তুই আজই যা। আর এখন দেখো, আজ এসেও শিবনাথের অভাবে হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আমার আর কোনো কাজ নেই। বাবার জন্য শুধু শুধু আমাকে চলে আসতে হলো। আগে ছোট বাবু, বড় কর্তা তো আপনার ভালোর জন্যেই। ভালোর জন্য? আপনি বরঞ্চ হাত মুখ ধুয়ে নিন, আমি চা নিয়ে আসছি, কেমন? শোন, তুই আগে আমার নাইবার আর রান্না করার জল তুলে দে। আচ্ছা। কপালে যখন আছে তখন আর কি, কষ্ট পেতে হবে 2 দিন। যা যা যা, তুই তাড়াতাড়ি যা যা। হ্যাঁ বাবু, আমি আমি এই চললাম। তা হ্যাঁ রে, কি কোনো কেস ছিল এ কদিন? আগে না বাবু। ও ছিল না? যাকে, তুই চাবিটা নিয়ে গিয়ে ডাক্তারখানাটা ঝাঁট দিয়ে রাখিস। এই নে। আগে বাবু। ভীম গেল প্রতুলের স্নানের জল তুলতে। এবার স্নানের আগে সুটকেস খুলতে গিয়ে প্রতুল একটু ঘাবড়ে গেল। এ কি, খুলছে না কেন? এই ভীম, ভীম! হ্যাঁ বাবু। এদিকে একবার আয় তো। দেখ তো কি কাণ্ড! আর এই সুটকেসের গায়ে চাবি তো লাগছে না। সে কি? আবার কোন দেশে তালা ঝুলিয়ে রেখেছে কে জানে। আগে ছোট বাবু, চাবি কি তবে পথেই হারিয়ে ফেললেন নাকি? আরে হারাবো কেন, চাবি তো ঠিকই আছে, কিন্তু এই তালাটাই যে অন্য দেখছি। এ নিশ্চয়ই কমলার কাজ।
কাল আসবার সময় ওই তো সব গুছিয়ে দিয়েছিল। কিসের চাবি আর কিসের তালা যে এক করে বসে আছে ভগবানই জানে। এখন জামা কাপড় বের করবো কি করে কে জানে। বলছি বাবু, যদি আজ্ঞা দেন তবে কি কোনো কামার ডেকে আনবো? না মানে তালাটা না 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 ভাঙলে না তো। না, তালা ভাঙার কোনো দরকার নেই। তুই বরং চট করে একটা সরু লোহার শিক খুঁজে আনতো দেখি। ও আচ্ছা, একটু চার দিলে যদি কাজ হয়ে যায় তাহলে আর তালাটা ভাঙতে হবে না। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি আনছি। এত ঝামেলা আর পোষায়? বাপ রে বাপ। এই নিন, কই দে তো দে। এই শিকটা দিয়ে দেখতে পারেন, এটা বেশ মজবুত আছে। বড্ড শক্ত হয়ে বসে আছে। হাতটাই ব্যথা হয়ে গেল রে। এই দেখে 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 একটু হ্যাঁ খুলেছে। কিন্তু দাদা বাবু, হ্যাঁ ওগুলো কি? হেমা, শাড়ি? মানে শাড়ি কিভাবে? দুজনেই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বাক্সের দিকে। সেটার ওপরের দিকে থাকে থাকে সাজানো রং বেরঙের শাড়ি, তার নিচে ব্লাউজ গোটা 6-7, দুটো সায়া, পাউডারের কৌটো, ক্রিম, আরও লম্বা ও গোল আকারের ছোট বড় সুদৃশ্য কৌটো, শিশি, সাবানের কেস, লেখার প্যাড, ফাউন্টেন পেনের কালি, একতাড়া চিঠি, আয়না, চিরুনি, আরও কত কি। সর্বনাশ! এ কার বাক্স? দাদা বাবু, বলছিলাম কি, ভুল করে আবার ছোট দিদিমণি মানে আমাদের কমলা দিদিমণির সুটকেসটা চলে আসেনি তো? তবে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। না রে ভীম, না তা নয়। কমলার এত শৌখিন শাড়ি বা জিনিসপত্র নেই, আমি ভালো করেই জানি। আর তাছাড়া আর এই যে দেখ, এই বাক্সটা কোনো একটা জায়গায় যাওয়ার জন্য একেবারে পরিপাটি করে গুছিয়ে রাখা। কিন্তু কমলা তো বাড়িতেই বসে আছে, তার বাক্স এমন গোছালো হওয়ার কথা নয়। এ বাক্স অন্য কারোর কিনা? হতবুদ্ধি প্রতুল বাক্সের জিনিসগুলো তুলে হাতে নিয়ে দেখতে লাগলো। একটা মখমলের বড় কৌটোর মধ্যে লকেটওয়ালা একটা হার, একটি আংটি, দুটো বড় বড় কানের পাশা, সোনার বড় সেফটি পিন একটা, গাছা কয়েক সরু সোনার চুড়ি, নতুন ওঠা কাচের চুড়িও 2 গাছা, খুব বড় বড়, ঝকঝকে কাজ বসানো, কাজ করা, একটা মানি ব্যাগে 4খানা 10 টাকার নোট, কিছু খুচরো। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। আচ্ছা ঠিক আছে, তুই যা, একটু দেখ তো কোনো জামা কাপড় খুঁজে পাস কিনা দেখ। আচ্ছা বাবু, আমি এক্ষুনি দেখছি। কি মুশকিল! এই সুটকেসের ভেতরে বাইরে কোথাও পুরুষের নামগন্ধটুকু নেই। কি হবে এবার কে জানে। লজ্জায় আমার একেবারে মাথা কাটা যাচ্ছে। ইচ্ছে করছে যেন মাটির 10 হাত তলায় সেঁধিয়ে যাই। সুটকেসটা যে বদল হয়ে গেছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু এই ভোজবাজিটা হলো কোথায়? কোথায় হলো অদল বদলটা? ট্রেনে? না না, ট্রেনে তো হবার কথা নয়। পার্বতীপুর থেকে আমি যে কামরায় উঠেছিলাম, না, সেখানে তো কোনো ভদ্রমহিলাই ছিলেন না। যা ছিল সব হিন্দুস্থানি আর মারোয়ারি প্যাসেঞ্জার। আর তাছাড়া তাদের তো এমন শৌখিন সুটকেস থাকার কথা নয়। এ নির্ঘাত কোনো বাঙালি ঘরের মেয়ের সুটকেস। আচ্ছা, তাহলে কি বালুরঘাট থেকে আসবার পথে? ঠিক, হ্যাঁ, ওই বাসে। ওখানেই গোলমালটা পেকেছে। ওই বাসের মাথায় মালপত্র সব একাকার হয়েছিল, সেখানেই আমার সুটকেসটা নেমে গেছে। আর তার বদলে এই বিড়ম্বনা আমার ঘাড়ে এসে চেপেছে। কি করি এবার? ভাবতে ভাবতে প্রতুলের হঠাৎ খেয়াল হলো, সে যা পরে আছে তা ছাড়া দ্বিতীয় ধুতি তার নেই। গামছা নেই, সাবান নেই, খুর নেই, লুঙ্গি নেই, কিচ্ছু নেই। আর এই বিজন চা বাগানও যা, আফ্রিকার জঙ্গলও তাই, কিছুই মেলে না এখানে। এখান থেকে 7 মাইল দূরে একটা ছোট বাজারে কয়েকটা দোকান আছে কাপড়ের, তবে সেখানে বাঙালি ভদ্রলোকের উপযুক্ত জামা কাপড় পাওয়া যাবে না।
এখন আপাতত স্নান করে উঠে সে পরে কি, গায়ে দেয় কি, গামছা কোথায়, দাড়ি কামায় কিসে, এই নিয়ে ভাবনায় পড়ল। নাপিত আছে বটে, কিন্তু তার সে কুলি খুঁড়ে প্রতুল কখনো দাড়ি কামাবে না। দাড়ি বেড়ে নারদ মুনির মতো হয়ে গেলেও নয়। এমন বিপদে সে জীবনে কখনো পড়েনি। এখন সে করে কি? আর ভেবে কোনো লাভ নেই। অনেক তো ভাবলাম, 7-5 ভেবে কোনো কুলকিনারা তো মিলল না। এই সুটকেসটা যে আমার নয় সে তো আমি ভালোই বুঝেছি। এদিকে পরদ্রব্য ছোঁয়া যে অন্যায় সেটাও আমি ভালো করে জানি। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ওই সব নিয়মনীতি আঁকড়ে ধরে বসে থাকলে চলবে না ভায়া। এর ভেতরের ওই গামছাখানা আর ওই শাড়িটা, হ্যাঁ ওই শাড়িটাই আপাতত আমাকে এখন ব্যবহার করতে হবে। শাড়ি বার করতে গিয়ে আরো বিপদ। সাদা শাড়ি যা আছে সব জরিপাড়, আর তাঁতের দামি শাড়ি শান্তিপুরি কি ফরাসডাঙ্গা। মোটা 8 পৌরে গোছের শাড়ি যা আছে তার সব রঙিন। দামি শাড়ি আছে এছাড়া। এখনই একবার আপিসে যেতে হবে, কি পরে যাওয়া যায়? জরিপাড় শান্তিপুরি শাড়ি আর সাদা ব্লাউজ, না, ভেবে কোনো কুলকিনারা পায় না প্রতুল। কিন্তু একটা যা হোক তো করতেই হবে। অবশেষে রঙিন একখানা শাড়ি পরে রেলে ব্যবহৃত যে আধময়লা জামা কাপড় পরে সে এসেছে, আপাতত তাই পরেই আপিসে ম্যানেজারের সঙ্গে দেখা করতে যাবে ঠিক করল। ম্যানেজার সাহেবকে সব কথা খুলে বলে তারপর একটা পরামর্শ করতে হবে। দাড়ি কামানো হলো না। রঙিন শাড়ি পরে স্নান সেরে সে রেলের জামা কাপড়ই গায়ে চাপিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেল। ম্যানেজার ইংরেজ, নাম সিমসন। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা ঝোপের ছাঁটাই তদারক করছিল। প্রতুলকে দেখে পাইপ মুখ থেকে নামিয়ে বলল, ও হ্যালো ডক্টর, গুড মর্নিং। তুমি আসিয়া গেছো? আমি তো ভাবিতেছিলাম তুমি টুমরো আসিবে। হ্যাঁ এসেছি বটে, কিন্তু আমার বড় বিপদ স্যার। ও ওয়েল, তোমার নতুন ফ্যাশন দেখে আমি অ্যামেজড হয়ে গিয়েছি ডক্টর। ফ্যাশন নয় স্যার, দুঃখের কথা আর কি বলবো। আমার ব্যাগ একটা মেয়ের সঙ্গে বদলা বদলি হয়ে গেছে, তাই পরার কিছু নেই, এই শাড়ি পরেই ঘুরছি। ও আমি ভাবলাম তোমার আবার নতুন কোনো হবি হলো বুঝি, বা কোনো ইয়াং লেডির পাল্লায় পড়ে। না স্যার, হাসি নয় স্যার, হাসি নয়। একেবারে মুশকিলে পড়েছি। একখানা কাপড় নেই, জামা নেই, দাড়ি কামাবার খুঁটটাও পর্যন্ত নেই। Oh, don't worry. সেই বন্দোবস্ত হয়ে যাবে। আমার স্যুট একখানা আমি পাঠিয়ে দিতেছি। শেভিং সেট এক্সট্রা আছে, নিয়ে যাও। ইয়াং ম্যান তোমরা, তোমাদের রোম্যান্সে আমি সাহায্য করব না এমন লোক আমি নই। তোমাদের রোম্যান্স নয় স্যার, রোম্যান্স নয়। খুব বিপদে পড়েছি স্যার। এদিকে সোনার গয়না, মানি ব্যাগের টাকা। আচ্ছা, পুলিশে একটা খবর দেওয়া উচিত নয় কি? শেষকালে যদি এখন থাক, আমায় বললে তো, দ্যাটস ইট। তোমায় চোর বলে কেউ ধরিতে আসিবে না। Come on, let's go. আমার সামনে বাক্সের জিনিসগুলো একটা লিস্ট করবে। চলো আমার বাংলোয়, জিনিসগুলো দিই তোমাকে। ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বড়ই। Oh, come on, no problem, my dear. চলো আমার সাথে, come on. চলুন স্যার। নিজের কোয়ার্টারে ফিরে এসে খেয়ে দিয়ে প্রতুল এবার একটা সিগারেট ধরালো। তারপর শুয়ে পড়ল একটু ঘুমিয়ে নেবার জন্য। কিন্তু ঘুম আর কিছুতেই আসে না। এই অদ্ভুত ঘটনার কথা ভাবতে ভাবতে তার মাথা গরম হয়ে উঠল। প্রতুলের বয়স 25, সবে ডাক্তারি পাশ করে চা বাগানের চাকরিটা পেয়েছে সে। বিয়ে হয়নি, বিশেষভাবে কোনো মেয়ের সঙ্গে কখনো সম্পর্কও হয়নি। যাকে রোম্যান্স বলে গল্পে উপন্যাসে সে কত পড়েছে, তবে তার নিজের জীবনে তা ঘটেনি। ডাক্তারি পড়বার সময় 1-2 জন নার্সের সঙ্গে আলাপ হয়েছিল বটে,
কিন্তু সে কিছু নয়। দিদি নার্স, তাদের দিকে তাকানো যায় না, তাই আবার রোম্যান্স। আর এমন ঘটনা তো তার জীবনে কখনো ঘটেইনি। আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে সুটকেস বদল হলো? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, না ওই যে দুটি মেয়ে আগে থেকে বসেছিল তাদের কারোর সঙ্গে? বালুরঘাটের মেয়েটি বেশ সুন্দর, কলেজের ছাত্রী বটে। ও সেই বইখানা এট ভিক্টোরিয়ান পোয়েটস থেকে তা বোঝা গিয়েছে। কি নাম, কি জাত, ব্রাহ্মণ না কায়স্থ না বৈদ্য? হঠাৎ তার মনে পড়ল সুটকেসটার মধ্যে নীল ফিতে দিয়ে বাঁধা এক তাড়া চিঠি ছিল বটে। মেয়েটির নাম নিশ্চয়ই তাতে পাওয়া যাবে। এতক্ষণ এ কথা মনে হওয়া উচিত ছিল তার। সে উঠে সুটকেসটা খুলে ফেলল। শাড়ির নিচে একপাশে চিঠির তাড়াটা ছিল। সে সেটা হাতে করে বিছানার ওপর এসে বসল। চিঠি খান 15, একজনেরই হাতের। বেশ শৌখিন নীল লিনেন পেপারের খামের ওপর ঠিকানা লেখা আছে। সেটা সে অস্ফুটে পড়ল। অমিয়া মজুমদার, কেয়ার অফ C.R. পাল, 226 নীলমণি দত্তের লেন, বাগবাজার, কলিকাতা। যাক বাবা, ঠিকানাটা দিব্যিই পাওয়া গেল। আর কোনো চিন্তা নেই। দেখি কালই একখানা চিঠি লিখে দেওয়া যাবে। মেয়েটিকেও নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে। বেচারির একখানা শাড়ি নেই, ব্লাউজ নেই, তার উপর টাকা আর গহনা হারানোর দুশ্চিন্তা। মেয়েটি হয়তো এতক্ষণে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আরে, তারপর আরো ভাবল, যদি তারই সুটকেস মেয়েটি নিয়ে গিয়ে থাকে, তবে তো সুটকেস খুলে মেয়েটি মূর্ছা যাবে। এখানে খাবার জন্য দেশ থেকে সে কিছু পাটালি আর ছিঁড়ে আনছিল ওই সুটকেসের মধ্যে। তাছাড়া একটা ছোট মানকচু আছে, আর আছে একজোড়া জুতো, তেমন নতুনও নয়। এসব বাদে তার ধুতি, শার্ট, পাঞ্জাবি প্রভৃতি তো আছেই। ওর মধ্যেকার একটা জিনিসও মেয়েটির কোনো উপকারে আসবে না। মজুমদার, মজুমদার কি জাত হবে? কায়স্থ না বৈদ্য, নাকি ব্রাহ্মণ, নাকি অন্য কিছু? চিঠিগুলো পড়ে দেখার ইচ্ছে হচ্ছে। আচ্ছা, কে লিখেছে? মেয়ে না পুরুষ? না না, থাক, দরকার নেই পরের চিঠি পড়ার। ওটা অন্যায় হবে। ছি ছি, কি ভাবছি আমি। নানান চিন্তায় দিনরাত কেটে গেল বটে, কিন্তু প্রতুলের মন থেকে মেয়েটির চিন্তা কিছুতেই যেতে চায় না। যত সে অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করে, ততই সেই একই চিন্তা, সেই বালুরঘাটের মেয়ে, তার সুটকেস। পরদিন সে মেয়েটিকে একটা চিঠি লিখল। মাননীয় আসো, আমার সশ্রদ্ধ নমস্কার গ্রহণ করবেন। অত্যন্ত সংকোচ আর একরাশ কুণ্ঠা নিয়ে আজ কলম ধরছি। কালকের সেই স্টেশনের ভিড়ে বিধাতার পরিহাসে আমাদের সুটকেস দুটির চেহারা হুবহু যমজ ভাইয়ের মতো হওয়ায় যে বিপত্তি ঘটল, তার জন্য আমি ভীষণভাবে লজ্জিত। বিশ্বাস করুন, সম্পূর্ণ অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি আপনার কাছে করজোড়ে মার্জনা ভিক্ষা করছি। বাড়ি ফিরে যখন বাক্স খুলে দেখলাম, ভেতরে আমার চিরপরিচিত ধুতি পাঞ্জাবির বদলে আপনার সুদৃশ্য শাড়ি আর প্রসাধন সামগ্রী উঁকি দিচ্ছে, তখন আমার হৃদকম্পন উপস্থিত। মালিকানা নিশ্চিত করতে বাধ্য হয়েই আমাকে ঢাকনাটি খুলতে হয়েছিল। এই ধৃষ্টতাটুকু দয়া করে ক্ষমা করবেন। দেখলাম ভেতরে আপনার মূল্যবান গহনা, বেশ কিছু নগদ টাকা এবং বস্ত্রাদি সবই আছে। নিশ্চিন্ত থাকবেন, আপনার আমানত আমি যক্ষের ধনের মতো আগলে রেখেছি। কিন্তু চিন্তার বিষয় হল, আমার ওই দিনহীন বাক্সটি কি আপনার আশ্রয়ে স্থান পেয়েছে? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছি, কারণ ওটি খুললে আপনি হয়তো মূর্ছা যেতে পারেন।
দেশ থেকে ফেরার সময় প্রাতরাশের সংস্থান হিসেবে কিছু পাটালি গুড় আর চিঁড়ে এনেছিলাম। ওটুকুই যা সম্বল। তবে সবচেয়ে ভয়ের কথা, ওতে একটি ছোট মানকচু ওঁত পেতে বসে আছে। আপনার সুসজ্জিত ড্রয়িং রুমে সেটিকে নিতান্তই বেমানান লাগবে বলে আমার আশঙ্কা। আর আছে একজোড়া জুতো, যার নতুনত্ব বহু আগেই গত হয়েছে, এবং সেগুলোর যা চেহারা তা আপনার বাড়ির জৌলুসের পক্ষে হানিকারক। এসব বাদে আমার ধুতি, শার্ট আর পাঞ্জাবি তো আছেই। বুঝতেই পারছেন, আমার সুটকেসের পেটের ভেতর এমন একটি জিনিসও নেই যা আপনার বিন্দুমাত্র উপকারে আসতে পারে, উল্টে আপনার জঞ্জালি বাড়াবে। ছি ছি, আপনাকে এই অহেতুক বিড়ম্বনায় ফেলার জন্য আমি যে কি ভীষণ দুঃখিত তা আপনাকে বলে বোঝাতে পারবো না। নিজের এই বোকামির জন্য আমি পুনরায় লজ্জিত ও মর্মাহত। দয়া করে জানাবেন কখন এবং কোথায় গেলে আপনার মহামূল্যবান সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিয়ে আমার ওই মানকচু সহ নগণ্য সুটকেসটি উদ্ধার করতে পারি। আপনার সস্নেহ ক্ষমার অপেক্ষায় রইলাম। বিনীত, আপনার সুটকেস বদল হওয়া এক অনুতপ্ত অপরাধী। চিঠি ডাকে দিয়ে 2-3 দিন দুরু দুরু বক্ষে উত্তরের প্রতীক্ষায় রইল প্রতুল। না জানি কি উত্তর আসে। খুব রাগ করে কি চিঠি লিখবে? পুলিশে খবর দেওয়ার ভয়টায় দেখিয়ে 9 দিনের দিন উত্তর এলো। তবে যার থেকে আসার আশা করেছিল তার থেকে এলো না। চিঠিতে লেখা, মান্য বরেশু, আপনার চিঠি পেয়ে জানতে পারলাম হিল স্টেশনে মোটর থেকে নামার সময় আমার ভাগ্নি শ্রীমতী অমিয়ার সুটকেসটা ভুলবশত আপনার সাথে বদল হয়ে গেছে। আপনার সুটকেসটাও আমার ভাগ্নির কাছেই চলে এসেছে। আপনি সুটকেসের ভিতরকার জিনিসপত্রের যে বিবরণ দিয়েছেন, দেখলাম তার অতিরিক্ত কিছুই ওর মধ্যে নেই। আপনি ভদ্র সন্তান। আপনাকে এই অসুবিধায় ফেলার জন্য আমার ভাগ্নি খুবই লজ্জিত। তার পক্ষ থেকে আমিও আপনার কাছে বারবার ত্রুটি স্বীকার করছি। বাক্সটা দয়া করে ইনশিওর্ড আনপেড রেলওয়ে পার্সেলে পাঠিয়ে দেবেন। আপনার সুটকেসটাও আমিও ওই একইভাবে পাঠাবো। রেলের রসিদটা উপরের ঠিকানায় পাঠিয়ে দিলে বাধিত হব। বিনীত, শ্রী ভবতারণ চক্রবর্তী। পত্র পেয়ে প্রতুলের যে কিছু আশাভঙ্গ না হয়েছিল এমন নয়। প্রথমত, এ মেয়েটি যে কোনটি তা কিছুই বোঝা গেল না। বালুরঘাটের সেই মেয়েটি যে এই অমিয়া মজুমদার তার কোনো প্রমাণ নেই। চিঠি একটি মেয়ের কাছ থেকে আসবে এমন আশা করা নিতান্ত অসঙ্গত ছিল না। কোথা থেকে আবার মেয়ের মামা শ্রী ভবতারণ চক্রবর্তী এসে জুটল মাঝখানে কে জানে। তবে মামা থাকাতে একটা ব্যাপার খানিকটা পরিষ্কার হয়ে গেল, মেয়েটি ব্রাহ্মণ, সেও ব্রাহ্মণ। তাতে অবশ্য এমন কি সুবিধে হলো তা ভালো করে ভেবেও প্রতুল বুঝেই পেল না। পরদিন লোক পাঠিয়ে সে সুটকেসটি রেলে বুক করে দিল এবং তার নিজের সুটকেসটিও সেই সপ্তাহের শেষে একদিন অক্ষত অবস্থায় কুলির মাথায় চেপে তার কোয়ার্টারে এসে পৌঁছল। জিনিসপত্র নাড়াচাড়া করা হয়েছে বটে, কিন্তু সব ঠিকই আছে, এমনকি চিড়ে ও তালের পাটালি পর্যন্ত। ব্যাপারটা বেমালুম মিটে গেল। এরপর আর কি ঘটতে পারে? কিছুই না। কিন্তু প্রতুল কিছুতেই মেয়েটির কথা ভুলতে পারল না। তার তরুণ জীবনে এই প্রথম নারী সংক্রান্ত ঘটনা। রোম্যান্স না হলেও রোম্যান্সের কল্পনা মনে জাগে বই কি, বিশেষত চা বাগানের এই নির্জন জীবনে। তাছাড়া কোন মেয়ে ছিল এটি? সেই বালুরঘাটের মেয়েটির কাছ থেকে একখানা ধন্যবাদ জানিয়ে চিঠি আসবে এ আশাও প্রতুলের ছিল, তবে তা এলো না। পাঁচ মাস পরে প্রতুল আবার ছুটি নিয়ে বাড়ি রওনা হলো। অনেক দিন দেশে যায়নি, মনটা ব্যাকুল ছিল আত্মীয় স্বজনদের দেখবার জন্য।
সে তার বোন কমলাকে বড় ভালোবাসে। কমলার বিয়ের কথাবার্তা চলছে, সামনের বৈশাখেই বোধহয় তার বিয়ে হয়েও যাবে। তার আগে কমলাকে নিজেদের মধ্যে আপনভাবে দিন কতক পেতে চায়, সেজন্য আরো বিশেষ করে বাড়ি যাওয়া দরকার। হিলি স্টেশনে নেমে বসে থাকতে হলো। একখানি আপ ট্রেন এলে তার যাত্রী নিয়ে তবে মোটর বাস ছাড়বে। প্ল্যাটফর্মে কিছুক্ষণ পায়চারি করতে করতে কলকাতা ট্রেন এসে পৌঁছল। যাত্রীর ভিড় তেমন ছিল না, কয়েকটি মাত্র লোক ট্রেন থেকে নামল। হঠাৎ প্রতুল থমকে দাঁড়াল। সে দেখতে পেল বালুরঘাটের সেই তরুণী কলেজের ছাত্রীটি একা ট্রেন থেকে নামছে। ওর হাতের দিকে চেয়ে কিন্তু সে চোখে অন্ধকার দেখল কিছুক্ষণের জন্য। ট্রেনের দরজা থেকে মেয়েটির যে সুটকেসটাকে কলি মাথায় চাপিয়ে নিল, সেটি তার অত্যন্ত পরিচিত সেই সুটকেসটি নয়। সেটি ছিল টিনের, আর এটি চামড়ার বড় একটা সুটকেস। মোটর বাস ছাড়বার সময় নেই বেশি। প্ল্যাটফর্মে নেমে মেয়েটি একবার চারিদিকে চেয়ে দেখল, যেন একটু হতাশ হয়ে পড়ল। আরে, ওই তো সেই বালুরঘাটের মেয়েটা, একাই নামছে দেখছে। এ কি, গেল কোথায়? ও, ওই যে কুলের কাছে। আর একটু কাছে যাই। 1 মিনিট, ওটা তো চামড়ার সুটকেস আর আমারটা তো টিনের। তাহলে কি এই মেয়েটি সে মেয়ে নয়? চা, এদিকে হাতেও আর বেশি সময় নেই, বাস ছাড়বে। কিন্তু মেয়েটা প্ল্যাটফর্মে এইভাবে এদিক ওদিক তাকাচ্ছে কেন? কাউকে খুঁজছে নাকি? মুখটা দেখে তো মনে হচ্ছে যেন বেশ হতাশ। না, বাসে না উঠলে বোঝা যাবে না। মোটর বাসে ওঠবার সময় প্রতুল শুনল মেয়েটি কন্ডাক্টরকে বলল, দাদা, বালুরঘাটের সাব ডেপুটি বাবুর বাড়ি থেকে কোনো লোক আসেনি? डिप्टी साहब नहीं माई जी, आप उठिए। हर्ज क्या बालूरघाट पे उतार देगा? हाँ ठीक है, চলুন চলুন। बालूरघाट बालूरघाट बालूरघाट, उठे আসুন बालूरघाट। বাস চলছে। মেয়েটির প্রতি ঔদাসীন্য এসে গিয়েছে প্রতুলের। সে অন্যদিকে চেয়ে আছে, অন্য কথা ভাবছে। তার কেমন যেন একটা বিশ্বাস জন্মেছিল যে বালুরঘাটের মেয়েটির বাক্সের সঙ্গেই তার বাক্সের অদল বদল হয়েছিল। তাই তার জন্য উতলা হয়ে উঠেছিল তার মন। মেয়েটি সুন্দরী বলে নয়, সুন্দরী মেয়ে সে অনেক দেখেছে। এমন একটা ঘটনা তার জীবনে যে মেয়ের সঙ্গে ঘটল, তার প্রতি প্রতুলের মন আকৃষ্ট হয়েছিল। হয়তো অনেকেরই হতো, কিন্তু এ যখন সে মেয়ে নয়, প্রতুল ওর সুটকেস দেখেই তা যখন বুঝল, সেই মুহূর্তে প্রতুলের মন থেকে মেয়েটি একদম মুছে গেল। মনে মনে একটু যেন হতাশও হয়ে পড়ল সে। যাত্রীদের ভিড় বেশি নেই, ভদ্রলোকও নেই সে আর মেয়েটি ছাড়া। ড্রাইভারের ঠিক পেছনে রেলিং দিয়ে অন্য যাত্রীদের বসার জায়গা থেকে আলাদা করা রিজার্ভ সিটে মেয়েটি বসে আছে। প্রতুল তার ঠিক পেছনের লম্বালম্বিভাবে পাতা বেঞ্চের প্রথমেই বসেছে, রিজার্ভ সিটের পেতলের গরাদে ঠেস দিয়ে। একটা ছোট বাজারে বাসটা দাঁড়ালো। দু একজন যাত্রী ওঠানামা করল। প্রতুল লক্ষ্য করল মেয়েটি তার দিকে চেয়ে চেয়ে দেখল, কি যেন বলতে চাইল, কিন্তু বলতে বাধো বাধো ঠেকছে। ভাবটা যেন এই রকম, কি বলবার থাকতে পারে মেয়েটির? সে কি এগিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলবে? মোটর বাস ছাড়বার কিছুক্ষণ আগে হঠাৎ মেয়েটি ওর দিকে ফিরে বলল, বলছি, আপনি কি বালুরঘাট যাবেন? হ্যাঁ, বালুরঘাট? হ্যাঁ, না মানে কেন বলুন তো? দেখুন, আমি না আসলে একটু মুশকিলেই পড়ে গেছি। আসলে আসলে রাতও হয়ে গেল। জানেন তো, বালুরঘাটে না আমার কাকা গভর্নমেন্ট অফিসার। আমাকে ওই মানে বাসা থেকে নিতে আসবে লোক, কথাও আছে, কিন্তু নর্থ বেঙ্গলের সময়। আমি আসলে ওই একটা ট্রেন আগে এসে পড়েছি। কি করে যে
বাসায় যাব। তাছাড়া একটা সত্যি কথা বলছি, আপনি যদি আগে নেমে যান না, তাহলে গাড়িতে আর দ্বিতীয় ভদ্রলোক নেই। এই অন্ধকার রাতে এ পথে ভয়ও তো আছে না, তাই আর কি, মানে ওই একটু। না না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। আমিও তো ওখানেই যাব, চলুন চলুন। না মানে সে তো আপনাকে বড়ই কষ্ট দেওয়া হবে। আপনি বরং ওই বালুরঘাটে নেমে দয়া করে আমাকে একখানা গাড়িতে তুলে দিলে, মানে। কিচ্ছু না, কোনো অসুবিধে নেই, আপনি এসব নিয়ে ভাববেন না। আচ্ছা, তা কার বাসায় যাবেন আপনি? ওই যে বললাম না, আমার কাকা ওখানকার সাব ডেপুটি সুধাংশু কুমার মজুমদার। সুধাংশু কুমার মজুমদার? মজুমদার? কিছু বলছেন? একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন, আপনার নামটা জানতে পারি? আগে আমার নাম অমিয়া মজুমদার। অমিয়া? আর একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন, আসলে আপনার সঙ্গেই আমার সুটকেস বদল হয়েছিল ওই গত পুজোর ছুটির সময়। আমারই নাম প্রতুল ভট্টাচার্য, আমি ভাটিয়ালি চা বাগানে থাকি, ওখানকার ডাক্তার। ও, আপনি প্রতুল বাবু? আপনাকে আমি চিনি। আমাকে আমাকে চেনেন কিভাবে? সেবারে বাসে আমার একখানা বই পড়ে যাওয়াতে আপনি আমায় করিয়ে দিয়েছিলেন না? ও হ্যাঁ, ঠিকই তো, মনে পড়েছে। কিন্তু ম্যাডাম, বাক্স বদলের চেনাটা কি বড় বেশি রকমের চেনা নয়? কি যে কষ্ট দিয়েছিলাম আপনাকে, মনে থাকবে চিরকাল। না না, তাহার কি, অমন ভুল তো হয়েই থাকে, আমারই দোষ। না না, আপনার কি দোষ? আমারই দোষ। যত তাড়াতাড়ি হোক আমার জিনিসটা দেখে নেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি কোন কলেজে পড়েন? স্কটিশ চার্চে। ও, এবার বুঝি বিয়ে দেবেন? থার্ড ইয়ার শেষ হবে এবার, সামনের বাড়ি দেব। ও আচ্ছা, আপনার মামার নাম বুঝি ভবতারণ বাবু? আপনি বোধহয় মামা বাড়িতেই থাকেন, তাই না? না না না, মামার বাড়ি ওটা নয়, মামা একা থাকেন, উনি জ্যোতিষী, কেউ নেই বাসায়, মামা আর আমি থাকি। বালুরঘাট বালুরঘাট বালুরঘাট, উঠে আসুন বালুরঘাট। ওই যে চলুন, ওঠা যাক। ও হ্যাঁ, চলুন ওঠা যাক। বাবা, এরই মধ্যে 8:30 বেজে গেল। যাই হোক, বলছি আপনাদের বাসা কত দূর? একখানা গাড়ি নেব? না না না, গাড়ি করতে হবে না, কুলিকে দিয়ে দিন না, তারপর হাঁটতে হাঁটতে চলে যাব। ওই তো ওই মোড়টা ঘুরলেই 3 মিনিটের পথ। ও চলো। দুজনে বাসায় পৌঁছতেই একদল ছেলে মেয়ের কলরবের মধ্যে ওদের অভ্যর্থনা হলো। মেয়েটির কাকা সুধাংশুবাবু প্রতুলকে যথেষ্ট আদর যত্ন করলেন। আচ্ছা, আমি তাহলে এবার চলি। সে কি কথা মশাই, এলেন তো এই সবে, এখনই যাবেন কি? ওসব কথা এখন থাক, পথশ্রম তো কম হয়নি, আগে একটু জিরিয়ে টিরিয়ে নিন, তারপর না হয় যাওয়ার কথা হবে। না না, জিরোনোর সময় নেই, বিশ্বাস করুন, আমাকে আজই। না, ওসব আমি কিছু শুনতে চাই না, অমন কথাটি কিন্তু ভুলেও মুখে আনবেন না, আমি বলে দিলুম। এই ভর সন্ধেবেলায় অচেনা জায়গায় আমি আপনাকে ছেড়ে দেব, তাও কি হয়? আরে আপনি হলেন গিয়ে আমাদের অতিথি, সাক্ষাৎ নারায়ণ। সত্যি বলছি, আপনাকে আমি আজ দেখলুম বটে, কিন্তু বিশ্বাস করুন, মনে হচ্ছে যেন কতকালের চেনা। আগে আপনার এই আন্তরিকতায় আমি সত্যিই মুগ্ধ, কিন্তু আমার যাওয়াটা যে আজ বিশেষ দরকার। আরে বিলক্ষণ দরকার থাকলে যেতে তো হবেই, তা রাতটা পোহাক না। না মানে আমি কাল সকালে ঠান্ডা মাথায় বসে সব পরামর্শ করা যাবে, কখন যাবেন, কিভাবে যাবেন। আরে আমি তো আর পালিয়ে যাচ্ছি না, কিন্তু আজ রাত্রে এই সুধাংশু চাটুর্যের বাড়ি থেকে না না না, আপনার বেরোনো হচ্ছে না, আমি বেরোতে দেব না। কিন্তু মানে আর কোনো কিন্তু নয়। দেখুন, আপনি বয়সে আমার চেয়ে ঢের ছোট হবেন, তবুও আজ প্রথম আলাপে আপনাকে আপনি সম্বোধন করছি। আমার এই অনুরোধটুকু আপনাকে রাখতেই হবে। ভেতরে গরম জল দেওয়া হয়েছে, আপনি বরং হাত মুখ ধুয়ে একটু সুস্থির হয়ে বসুন।
চলুন চলুন চলুন, ভেতরে চলুন, আসুন আসুন। কাকা, আরেকটা জিনিসও বলি ওনার ব্যাপারে। উনি না সেই লোক যার সাথে আমার বাক্স বদল হয়েছিল। হ্যাঁ, ও মা, তাই নাকি? আরে বাপরে বাপ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ গো, তাই জন্য চিনতে পেরে একদম টেনে আনলাম বাড়িতে। এই আপনার সম্পর্কে যে কথা শুনলো মমির মুখে, তাতে আপনাকে আর দূরের লোক বলে ভাবতে পারছি না তো। এইভাবে যে আপনার সঙ্গে আলাপ হয়ে যাবে এ আমি ভাবতেই পারিনি। বেশি কিছু আমি আপনার সামনে আপনার সম্বন্ধে বলবো না এখনই, তবে এইটুকু বলছি যে আমরা সকলেই আপনাকে নিজের বলে মনে করি সেই সেদিন থেকেই। আর জানেন তো, অমিও বাড়ির মধ্যে ওর কাকিমার কাছে আপনার কথা বলছিল। প্রতুলের মুখ লজ্জায় ও সংকোচে লাল হয়ে উঠল, বিশেষ করে সুধাংশুবাবুর এই শেষের দিকের উক্তিতে। একটু পরে চা ও খাবারের রেকাবি হাতে সেই মেয়েটি বাইরের ঘরে ঢুকে প্রতুলের সামনে টেবিলের ওপর সেগুলো রেখে বলল, হাত মুখ ধুয়েছেন? নিন, এবার একটু চা খেয়ে নিন। আমি, তুই এখানে বস একটু, ওকে আর এক পেয়ালা চা এনে দিস কেমন? আমি এই আধ ঘন্টার মধ্যে একটু ঘুরে আসছি, একটা কাজ আছে, খুব জরুরি কাজ। বস 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 বস। আচ্ছা, তাড়াতাড়ি এসো। সুধাংশুবাবুকে আর বাইরের ঘরে দেখা গেল না। প্রতুল ইতিমধ্যে মেয়েটির সম্বন্ধে অনেক কথাই জেনে ফেলল। ওর বাবা মা নেই, অনেক দিন মারা গেছেন। কাকা মানুষ করেছেন বহুদিন থেকে। আইএতে মেয়েটি 20 টাকা স্কলারশিপ পেয়েছিল। কলেজে ও ফাইন আর্টস সোসাইটির সেক্রেটারি। কলেজে গানের প্রতিযোগিতায় প্রথম হয়ে এবছর মেডেল পেয়েছে। কলেজের ম্যাগাজিনে ওর লেখা ছোট গল্প বেরিয়েছে। বিএ পাশ করে ও নিশ্চয়ই এমএ পড়বে, ইত্যাদি ইত্যাদি। মেয়েটি সরাসরিভাবে এসব সংবাদ প্রতুলকে দেয়নি। প্রতুলের প্রশ্নে কতকটা নিজে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলেছিল যে আধ ঘন্টার মধ্যেই এই সমস্ত কিছু প্রতুলের জানা হয়ে গেল। সুধাংশুবাবু ফিরে আসতেই অমিয়া উঠে চলে গেল। পরদিন সকালে উঠে প্রতুল যাবার উদ্যোগ করছিল, ঠিক সেই মুহূর্তেই ঘরে প্রবেশ করলেন সুধাংশুবাবু। তার মুখে এক তৃপ্তির হাসি, হাতে চায়ের কাপ। কি বাবা প্রতুল, সুটকেস বন্ধ করছো যে বড়? আগে বেলা বেড়ে যাচ্ছে, অনেকটা পথ যেতে হবে তো। আরে বসো বসো বসো, অত ছটফট করলে কি চলে? বাড়ির ভেতর থেকে কড়া হুকুম এসেছে, এ বেলা তোমার যাওয়া চলবে না। হ্যাঁ, স্নান খাওয়া সারো, ও বেলা ধীরে সুস্থে যাবে ক্ষণ। আর তাছাড়া তোমার সঙ্গে তো আমার ভালো করে কথাই হলো না কাল। কিন্তু কাকাবাবু, আমার ছুটি যে ফুরিয়ে আসছে। আসুক ফুরিয়ে, আরে একটা দিন এদিক ওদিক হলে চা বাগান লাটে উঠবে না। এসো তো আমার কাছে এসে বসো দেখি। হ্যাঁ, যা বলছিলাম, তুমি নাকি এমবি পাশ করেছো, কাল রাতে অমিয়া বলছিল। আগে হ্যাঁ, গত বছরই পাশ করেছি, তারপরেই ওই চা বাগানের চাকরিটা জুটল। বাবা বাবা বাবা, খাসা ছেলে বাবা, এমবি পাস, হ্যাঁ, তার উপরে চা বাগানের ডাক্তার, রাজার হালে থাকা যাকে বলে। তা মাইনে করি কেমন দেয় ওরা? আগে শুরুতে 100 টাকা দিচ্ছে, আর থাকা খাওয়া সব ওদের। বেশ বেশ বেশ। তা বাবা, দেশে কে কে আছেন বললে? বাবা আর মা আছেন, বোন আছে একটা। বাহ, খুব ভালো খুব ভালো। তা ব্রাহ্মণ তো? হ্যাঁ, রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। তা সবই তো বুঝলাম, বংশ ভালো, বিদ্যে আছে, অর্থও আছে, কার্তিক ঠাকুরের মতো চেহারাটাও বানিয়েছ। তা বাবা, বিয়ের কথা কিছু ভাবছো নাকি? মানে বাড়িতে কোনো কথাবার্তা? আগে না না, ওসব নিয়ে আমি এখনো কিছু ভাবিনি। কিন্তু বাবা মা মাঝে মধ্যে বলেন বটে। আমি বলেছি যে আগে নিজের পায়ে ভালো করে দাঁড়াই, তারপর। আরে আরে, দাঁড়িয়ে তো গেছই হে, হ্যাঁ, শক্তপোক্ত পাই দাঁড়িয়েছ, আর কত দাঁড়াবে ভায়া?
এরপর যে বলতে গেলে শেকড় গজিয়ে যাবে। শোনো বাবা প্রতুল, এই আমি একটা কথা বলি, মানে কথায় বলে না শুভস্য শীঘ্রম, তা সামনেই তো বৈশাখ মাস। আরে এই তো অমিয়া মাও চলে এসেছে। আয় আয় অমিয়া মা, আয় বস 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 বস, দেখি এখানে আমার পাশে বস। আয় আয় আয়, খাবারটা দিয়ে প্রতুলকে। এই যে আমার মামুনি, দেখছো তো? আমার দাদার মেয়ে হলে কি হবে, আমি ওকে নিজের মেয়ের মতো মানুষ করেছি বলতে পারো। যেমন রূপ তেমনই গুণ, ঘরকন্যার কাজে একে হারায় কার সাধ্যি। জলটা নিন। হ্যাঁ জল নাও বাবা, জল নাও। অমিয়ার গলা শুনে প্রতুলের বুকের ভেতরটা ধক করে উঠল। সে মুখ তুলে অমিয়ার দিকে চাইল। অমিয়াও ঠিক সেই মুহূর্তেই একবার চোখ তুলেছিল। 4 চোখের মিলন হলো মাত্র 1 সেকেন্ডের জন্য, কিন্তু সেই 1 সেকেন্ডেই যেন 1000 বছরের কথা বলা হয়ে গেল। প্রতুলের ফর্সা মুখটা রাঙা হয়ে উঠল, আর অমিয়ার গালের রক্তিম আভা যেন ভোরের সূর্যকেও হার মানাল। 2 তরুণ তরুণীর এই নীরব ভাষা কিন্তু অভিজ্ঞ কাকাবাবুর চোখ এড়াল না। সবটাই বুঝতে পেরে তিনি মুচকি হেসে বললেন, প্রতুল বুঝলে, আমি অত ভনিতা টনিতা করতে পারি না, সোজা কথা বলাই আমার স্বভাব। আমার এই মা মরা মেয়েটিকে তুমি কি গ্রহণ করবে? আমার মনে হয় তোমাদের দুজনকে মানাবে বেশ, ঠিক যেন হরগৌরী। তোমার বাবা মায়ের সঙ্গে কথা সে আমি বলবো, তুমি শুধু বলো তোমার কোনো আপত্তি নেই তো? আগে আপনি মানে গুরুজন যা ভালো বুঝবেন। ব্যাস 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 ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি আজই পঞ্জিকা দেখব। তাহলে এই বৈশাখেই সানাই বাজবে এ বাড়িতে, হ্যাঁ কেমন? ওরে অমিয়া, ওই দেখো পাগলি মেয়ে, তুই আবার পালালি কোথায়? আরে আরে প্রতুলকে একটু সন্দেশ এনে দে। অমিয়া কিন্তু তখন আর ঘরে নেই। সে লজ্জায় আর আনন্দে দরজার আড়ালে মিশে গেছে। তার বুকের ভেতর তখন প্রবল ঝড়, তবে এ ঝড় কালবৈশাখী নয়, বসন্তের বাতাস। প্রতুল মাটির দিকে তাকিয়ে রইল, তার কান দুটো গরম হয়ে লাল হয়ে উঠেছে। সুধাংশুবাবু তৃপ্তির হাসি হেসে জানলার দিকে তাকালেন। দূরে কোথাও সানাইয়ের সুর না বাজলেও প্রতুল আর অমিয়ার মনে তখন 7 রঙা সুরের খেলা। প্রতুল চায়ের কাপে চুমুক দিল, কিন্তু তার হাতটা কাঁপছিল। সে বুঝল চা বাগানে ফেরার আগে সে তার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছে। এর মাস কয়েক পরে ভাটিখালি চা বাগানের সেই কোয়ার্টারে প্রতুল একদিন তার তরুণী পত্নীকে ঠাট্টার সুরে বলল, কে আর বাক্স বদল করবে? না বাবা, আর বলো না, কি কষ্ট সেদিন আমার। কলেজে যাব তা না, বাক্স খুলে দেখি ধুতি, গেঞ্জি, লুঙ্গি, শার্ট। মাগো, আমার চোখে জল চলে এলো। কি পড়ি তখন কিচ্ছু বুঝতে পারছি না। তার উপর বাড়িতে কোনো দ্বিতীয় মেয়ে মানুষও নেই, নিয়ে উঠে কি পড়বো তার ঠিক নেই। উফ, সেদিন যে আমার কি বিপদ গেছে না। বাক্স বদল হলো কিনা একটা কেউ লোকের সঙ্গে, হ্যাঁ, বাক্সের মধ্যে আবার চিড়ে, গুড়, পুরনো তালি দেওয়া জুতো। উফ, মা গো মা। তবে বাক্স বদলটা হলো বলেই তো সেই গেঁয়ো লোকটার সঙ্গে একদিন মালা বদল হলো। হুম হুম হুম। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বাক্স বদল। বিভূতিভূষণ জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনেন পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে, কিন্তু আরণ্যক,
চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেতের মতো বিখ্যাত উপন্যাস যেমন তিনি লিখেছেন, তেমনি নানান স্বাদের অসংখ্য ছোট গল্প লিখেছেন তিনি। আর সত্যজিৎ রায়ের মতো বাংলা চলচ্চিত্র জগতের মহিরুহ যেমন বিভূতিভূষণের উপন্যাস থেকে কাল্ট সিনেমা তৈরি করেছেন, তেমনি বিভূতিভূষণের লেখা ছোট গল্প থেকেও সিনেমা তৈরি হয়েছে। তেমন একটি গল্প বাক্সবদল। 1965 সালে এই সিনেমায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন এবং আরও অনেকে। প্রেমের মাসে এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের জন্য আজ ছিল মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে। আজকের গল্প পাঠে শেখর, প্রতুল স্পন্দন দাস, অমিয়া পিয়ালি পাঠক, সুধাংশুবাবু সোমক রায়, অন্যান্য চরিত্রে রামস্বরূপ গাঙ্গুলি, সায়ন্তন দাস, সপ্তর্ষি সেন, আর্য জানা, পৃথা দাস ও সুদীপ্ত ঘোষ। কোরাস অর্কপ্রভ ভট্টাচার্য, তানিশা রায় পাটোয়ারি, জীবন রাউত। সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। নাট্যরূপ সহায়তা প্রতীক মণ্ডল। পরিচালনা, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।